অনিন্দিতার লেখা গল্প অনুভব। একটা সন্তানের জন্য এত লাখ খরচ করবে? সত্যি বলছিস তুই? আমায় কি করতে হবে রে? ডাক্তারবাবু পেটে ঢুকিয়ে দেবে আর অমনি বাচ্চা জন্মে যাবে। তাহলে আর নিজের মরদের দরকার কি? রোজ রাতে এত মারধর খাই কেন বল দেখি? হেসে প্রায় গড়িয়ে পড়ে আলতা। তোর মাথা গেছে রাখি? অতগুলো টাকা চারটিখানি কথা? বিনা মাগনা কেন দেবে? সত্যি বলছি রে, দেবে। এবার বিশ্বাস করা না করা তোর মর্জি। কুমুদবাবু 10 লাখ দিতে রাজি আছেন। 10 লাখ! ভাবতে পারছিস? শুধু তুই রাজি হওয়ার অপেক্ষা। ওই 9টি মাস এয়ার কন্ডিশন ঘরে থাকা, সারাদিন টিভি দেখা, ইচ্ছে মতো খাওয়া দাওয়া। শুধু তোর পান দোক্তার অভ্যাসটা ছাড়তে হবে। ওসব নাকি বাচ্চার জন্য ক্ষতিকর। কি যে বলিস না রাখি, তার ছিঁড়ি ছাঁদ নেই। আমার পিন্টুকে তো নিজের চোখেই দেখছিস, সারাদিন কেমন লাফালাফি করে বল। পান দোক্তা খেয়েই তো জন্ম দিলুম। বড় লোকের যত আজব খেয়াল। তা আমায় মাংস খেতে দেবে? পাঁঠার মাংস, চর্বি, গড়গড়ে লাল ঝোল, আলু আর গরম ভাত। কতদিন খাই না। কমলা লেবু দেবে? লোভী গলায় বলে ওঠে আলতা। সব দেবে রে বাবা, সব দেবে। তুই যা খেতে চাইবি তাই দেবে। ভালো ভালো খাবার, ফল, মিষ্টি, নোনতা। তবে ডাক্তারবাবু যেরকমটা বলে দেবে সেরকম। তারপর ঘরে ফিরে নিজের রোজগারের 10 লাখ টাকা দিয়ে তুই মাংস, মন্ডা মিঠাই, কমলা লেবু, মালপোয়া যা ইচ্ছে হয় খাস। হাসপাতালে ডাক্তারবাবু কে হয় জিজ্ঞেস করলে বলবি তুই কুমুদবাবুর খুড়তুতো বোন হোস। যা করছিস নিজের ইচ্ছেই করছিস। তারপর টাকা তোর। বললেই অমনি মেনে নেবে? দেখে ডাক্তার কিছু বুঝবে না? তোর কাজের বাড়ির বাবুর অমন তেল চুকচুকে চেহারা, আমার কালো খাটুনতে গরম পেটন দেখলেই তো বোঝা যাবে। আর মুখের কথা শুনলে দূর দূর, ওসব ঝামেলায় এ আলতা নেই। অত শত বুঝতে তোকে কে বলেছে শুনি? যেটুকু বলছিস সেটুকুই শুধু করবি। আত্মীয়তার সম্পর্ক না থাকলে সারোগেসি করা যায় না। বাকিটা ডাক্তারবাবু নিজে বুঝে নেবেন। 8 বছর ধরে ওদের বাড়িতে কাজ করছি। মানুষগুলো এমনিতে খুব ভালো রে। বড্ড যত্ন করে আমায়। জামা কাপড়, খাবার দাবার প্রায়ই দেয়। কে আমি? কাজের মেয়ে বই তো নই। একটা সন্তানের জন্য বৌদিদি এমন হাহাকার করে, মাঝে মধ্যে একলা থাকলে দরজা বন্ধ করে দেওয়ালে মাথা ঠোকে। সে দৃশ্য চোখে দেখা যায় না। আমি কয়েকবার লুইকে লুইকে দেখেছি। সামনে তো আর যেতে পারি না। কিন্তু আমার পিন্টু, ওকে আমার সঙ্গে থাকতে দেবে? এখনও ভাত মেখে খাইয়ে না দিলে ছেলেটার পেট ভরে খাওয়া হয় না। বড় হয়ে গেছে, এখন তবু রাতে আমায় জড়িয়ে ধরে ঘুমায়। বলে তোমার গন্ধ ছাড়া ঘুম আসে না। তুই কি পাগল হলি আলতা? পিন্টুকে কেন তোর সঙ্গে ওরা থাকতে দেবে? তবে যে কমাস এই বস্তিতে তুই থাকবি না, সে কমাস পিন্টু আর পিন্টুর বাবার দায়িত্ব কুমুদবাবু নেবে। খাওয়া দাওয়া, পোশাক আশাক, স্কুলের মাইনে, জুতোটুকু সব কিছু। তোর কোনো চিন্তা নেই। পিন্টুকে ছাড়া আলতার গলায় কেমন যেন সুর বাজে। বিরক্ত রাখি বলে, তুই করলে জানাস। আমার আর সময় নেই, মেলা কাজ পড়ে আছে, চললুম। রিক্সা চালিয়ে রাতে ফেরার পর রাখির সঙ্গে হওয়া কথাগুলো বলতেই বেনোর চোখ দুটো চকচক করতে লাগলো। পয়সার লোভেই বোধ হয়। দিন 15, 1 মাস নয়, পাক্কা 9 মাস ঘরে বসে ইচ্ছে মতো খাওয়া দাওয়া, আরাম আয়েশ করা, নতুন জামা জুতো, তার উপর কিনা নগদ 10 লাখ। এ যেন ছেঁড়া কাঁথায় শুয়ে রাজা হওয়ার স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ বিলকুল রাজা বনে যাওয়া। কেবল হাতির পিঠে সাজানো হাওদাটাই যা নেই। সাবধানী গলায় বেনো বলল, তুই না করে দিসনি তো আলতা? এমন সুযোগ কিন্তু বারবার আসে নে। কিন্তু পিন্টে, সে যে আমায় ছাড়া একটা দিনও থাকেনি। থেকে যাবে, ছেলে বড় হচ্ছে, এরপর কাজ কমে যাবে। কদিন আর দুধের খোকা করে আগলে রাখবি? পিন্টের ভবিষ্যতের কথা ভাব। 10 লাখ কত কিছু হবে বল দেখি। তুই না করিস নে তো? তোমায় না জিজ্ঞেস করে কখনো কিছু করেছি যে আজ করব? একগাল হাসলো আলতা।
এবার আমরাও বাড়িতে ঠান্ডা মেশিন বসাবো, ফ্রিজের জল খাবো। সে তো খাবই, তুই যা চাইবি তাই হবে, ভুলচুক কিছু করিস নে যেন। কব্ব না, তুমিও কিন্তু হাতের কাছে সব পেয়ে বাড়ি বসে যেও না। 9 মাস পরে কিন্তু আর বাবু খেতে দেবে নাই, তখন আবার রিক্সা টানতে গিয়ে হাঁপের টান ধরবে। পরের দিন রাখির সঙ্গে একটা বড়সড় নার্সিংহোম হোপ এগেনে গেল আলতা। বাইরেটা কি সুন্দর সাজানো, কত গাছপালা, মার্বেল বসানো মেঝেতে অনেকগুলো চেয়ার, এক পাশে আবার কলকল করে ঝর্ণা বইছে। গণেশ, মহাদেব, রায়কিশোরী, শ্যামরাই আর হনুমানের মূর্তিতে প্রণাম জানালো আলতা। যে কাজে এসেছে তা যেন সফল হয়। অত বড় জায়গায় ঢুকতেও তার বুক কাঁপছিল। কত বড় টেবিল, দামি দামি চেয়ারে বসে সামনে কম্পু খুলে কত সুন্দর সুন্দর দেখতে মেয়েরা কাজ করছে। চারপাশ বড় শান্ত, তাদের বস্তির মতো সব সময় চিৎকার চেঁচামেচি লেগে নেই। সাদা অ্যাপ্রন পরা সুন্দর মুখ ডাক্তারবাবু ডেকে নিয়ে কত রকম যে কথা বলল তার সঙ্গে, ছুঁই দিয়ে রক্ত নিল। বুকে পেটে কত রকমের যন্ত্র বসালো। জীবনে প্রথমবার কত কি যে পরীক্ষা হলো তার। দুরু দুরু বুকে রিপোর্টের জন্য অপেক্ষা করছিল আলতা। রাখি বলেছে এর উপরেই নির্ভর করছে সে ঠান্ডা ঘরে থেকে তার মাছ মাংস খাওয়ার সুযোগ পাবে কি না। নইলে কুমুদবাবুর দেওয়া 30,000 নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। ঘণ্টা দিয়ে হবে বোধ হয়। ডাক্তারবাবু হাসি মুখে বেরিয়ে এলেন। শি ইজ পারফেক্টলি অল রাইট। আপনাদের বেবি সারোগেট মাদারের রোলে ইনি একদম পারফেক্ট। এমন একজনকেই আমি চেয়েছিলাম। কনগ্রাচুলেশনস মিস্টার অ্যান্ড মিসেস সেনগুপ্তা। দামি শাড়ি পরিহিত কুমুদবাবুর স্ত্রী আলতাকে প্রায় জড়িয়ে ধরলেন। আমার কাছে তুমি ভগবানের দূত আলতা। তুমি না থাকলে হয়তো আমার শূন্যকোল কোনো দিন ভরত না। সারা জীবন একটা সন্তানের জন্য হাহাকার করে মরতুম। আনন্দে যেন কল্পতরু হয়ে গেছেন কুমুদবাবু। একগাল হেসে বললেন, কি চাই তোর আলতা? আলতা বুদ্ধিমতী, আগেই ঠিক করে এসেছিল সে কি চায়। ভালো করেই জানে গরিবের সংসারে হাতে টাকা বেশি দিন থাকে না, নানা খাতে ঠিক খরচ হয়ে যায়। বেনোর অভ্যাস ভালো নয়, হাতে অনেক টাকা পেলেই আবার নিজ মূর্তি ধরবে। তার চেয়ে মাথা গোঁজার একটা ঠাঁই হলে ভালো হয়। বাড়িওয়ালা তারা খেয়ে এ বস্তি থেকে সে বস্তি, 5 জনের এক উঠোন, রোজ রোজ জল কলের ঝামেলা, বাথরুমে দুরবস্থা, সব একে একে আলতার চোখের সামনে ভেসে উঠতে থাকে। মৃদুস্বরে বলে ওঠে আলতা, টাকা পয়সা চাই না বাবু, 2 কামরার মাথা গোঁজার ঠাঁই করে দাও একটা, একেবারে নিজস্ব, কারোর সঙ্গে ভাগ করার ঝামেলা নেই। চমকে ওঠে রাখি, চমকে ওঠেন কুমুদবাবু। এমন জিনিস চাইতে পারে তিনি ভাবেননি। চোখে দেখে সাদামাঠা বলে মনে হলো মেয়েটা তো দিব্যি চালাক আছে। কিন্তু এতদিন ধরে খোঁজার পর একটা ঠিকঠাক মেয়ে পাওয়া গেছে সারোগেসির জন্য। পারমিতার অমন একটা মেয়েলি সমস্যা না থাকলে এসবের দরকার পড়তো না। পারমিতাও যেন সন্তান সন্তান করে পাগল হয়ে উঠেছে। স্ত্রীকে ছাড়া কুমুদবাবুর পক্ষে সম্ভব নয়। তার ব্যবসায়ের যাবতীয় বলবোলাও পারমিতার বাবার টাকাতেই হয়েছে। একমাত্র মেয়ে হওয়ার সুবাদে শ্বশুরের সব সম্পত্তির হকদারও তার স্ত্রী, বকলমে সে। কিন্তু বাবা ডাক শুনতে সেও চায়। আর টাকার জন্য চিন্তা কি, টাকা তো পারমিতা দেবেই। মা হওয়ার জন্য পাগল হয়ে আছে সে। সেই ফাঁকে কুমুদবাবুও খানিক। অনেক ভেবেচিন্তে মুখখানা ঈষৎ গম্ভীর করে বলে ওঠেন কুমুদবাবু, তাই পাবি। মনে রাখিস কুমুদ সেনগুপ্তর কথা নচ্চর হয় না। আগে তুই কনসিভ কর, আগে আমি ছেলে কোলে নেব, তারপর তুই বাড়ির চাবি পাবি। ছেলে ছেলে করছো যে, ছেলে না হয়ে যদি মেয়ে হয় তখন কি করবে? কুমুদবাবুর স্ত্রী পারমিতা গম্ভীর মুখে বলে ওঠে, আরে বাবা, একটা সন্তান হলেই হলো। ওটা আমি কথার কথা বলেছি, নিজের সন্তান। আমাকে বাবা আর তোমাকে মা বলে ডাকবে। এর চেয়ে বেশি আমাদের আর কী বা চাইবার আছে? মুখে একথা বলল কুমুদবাবুর গম্ভীর মুখখানা অস্বাভাবিক গম্ভীর হয়ে ওঠে। সব শুনে লাফিয়ে ওঠে বেনো। বেড়ে বুদ্ধি বের করেছিস মাইরি, এক্কেবারে 2 কামরা সাজানো গোছানো মাথা গোঁজার ঠাঁই। তাহলে আমাদের একটা ফ্ল্যাট হবে, একেবারে নিজস্ব। এই না হলে মেয়েলি বুদ্ধি। আলতারে,
তুই একবার ভালো করে মা হ, কুমুদবাবুর বউয়ের কোলে বাচ্চাখানা দে, দেখবি আমাদের আর কোনো অভাব থাকবে না। নির্দিষ্ট সময়ে আলতা কনসিভ করে। সব রকম পরীক্ষা নিরীক্ষা শেষ হওয়ার পর একেবারে নিশ্চিন্ত হয়ে যায় পারমিতা। সে ঠাঁই পায় কুমুদবাবুর ঠান্ডা মেশিন লাগানো 4 BHK ফ্ল্যাটের মাস্টার বেডরুমে। বিশাল বড় ঘর। এমন ঘরে বস্তির অন্তত গোটা চারেক ঘর আরামসে ঢুকে যায়। অবাক হয়ে চারপাশে সব কিছু দেখতে থাকে সে। নরম গদিওয়ালা নকশা করা খাট, দেওয়ালে সাদা রঙের ভারী পর্দা, যেন এরা না চাইলে সূর্যি মামারও প্রবেশ নিষেধ। ঘর ঠান্ডা করার মেশিন, ফ্রিজ ভর্তি রকমারি খাবার দাবার, দেওয়াল জোড়া বড় টিভি, যেমনটা সে কল্পনা করত। সিরিয়ালের নায়িকারা কত কাছে, যেন হাত বাড়ালেই তাদের ছোঁয়া যাবে। এই রকম একটা ঘরের স্বপ্ন বাবুদের রান্নাঘরের সিঙ্কে ঘসঘস করে বাসন মাজতে মাজতে সে কত দেখেছে। আজকাল জেগে থাকলেই মনে হয় এ সবটাই স্বপ্ন নয় তো। কি করে হঠাৎ সব স্বপ্নগুলো সত্যি হলো। তখনই সে পেটের উপর হাত রাখে। ভাগ্যিস এ এসেছিল, এর পরেই তো তার কপাল খুলল। সপ্তাহে একদিন মাংস, প্রতিদিন দুবেলা মাছ কিংবা চিকেন, সঙ্গে ফল ফুলুরি, রকমারি স্বাস্থ্যকর খাবার দাবার তো আছেই। কাতলা মাছের বড় বড় তেলালো পেটির পিসগুলো দেখে আর আলতার বুকের ভেতরটা হুহু করে ওঠে। বাড়িতে পিন্টেটা ঠিকমতো খেতে পাচ্ছে তো? বেনো কি রেঁধে দিচ্ছে কে জানে। অবশ্য কুমুদবাবু তাকে বারবার করে বলেছেন বেনোর ব্যাংকের খাতায় মাস খরচের টাকা তিনি পাঠিয়ে দিচ্ছেন। কিন্তু বেনো তো ঠিকমতো বাজার দোকান করছে কি? স্বভাব তো কোনো কালে ভালো নয়। বিনা খাটুনিতে দুটো পয়সার মুখ দেখে যদি উল্টোপাল্টা কিছু কাজকর্ম শুরু করে, বুকের ভেতরটা ঢিপ ঢিপ করে ওঠে আলতার। লোভে পড়ে এতদিন তো মানুষটা থেকে আলাদা রয়েছে, কে জানে তার নিজের সংসারটাই টিকবে কিনা। পুরুষ মানুষকে আবার বিশ্বাস কেউ করে? সব পারে ওরা। শিউরে উঠে ঈষৎ উঁচু হয়ে পেটে হাত রেখে নিজেকে শান্ত করার চেষ্টা করে আলতা। রাখি অবশ্য দুবেলা আসে, বস্তির নানা খবর দেয় তাকে। বলে এখন নাকি হঠাৎ করে পিন্টুকে দেখলে চিনতে পারবে না আলতা, এমনই তেল চুকচুকে নধর চেহারা হয়েছে। রাখিটা বড্ড বোকা। এমন কখনো হয়? মা কখনো সন্তানকে না চিনে থাকতে পারে? অনেক অনুরোধ উপরোধের পর কুমুদবাবুর অনুমতি পেয়ে একদিন পিন্টেকে এই ফ্ল্যাটে নিয়ে এসেছিল রাখি। কিন্তু কে জানে কেন সারাক্ষণ পিন্টেটা সিঁটিয়ে এক কোনায় বসে রইল। অবাক চোখ মেলে শুধু দেখছিল চারদিকে। কত কিছু আছে এখানে, অর্ধেকে তো নামই জানে না সে। ফ্রিজ থেকে রাখির বের করে দেওয়া পেস্ট্রি প্যাটিস মিষ্টি খেলো মাটিতে বসে বসেই। কোল্ড ড্রিঙ্কস বের করে দিল রাখি, তাও খেলো। কিন্তু হাতছানি দিয়ে বার কয়েক ডাকা সত্ত্বেও কিছুতেই আলতার কাছে এলো না। উঠে দাঁড়িয়ে রাখির গা ঘেঁষে ঘেঁষে রইল। হয়তো কুমুদবাবুর স্ত্রী সারাক্ষণ সামনে দাঁড়িয়েছিলেন বলেই ভয় পাচ্ছিল তার ছোট্ট পিন্টেটা। তবে রাখি একটুও মিথ্যে বলেনি দেখে সে নিশ্চিন্ত হয়েছিল। ছেলের তেল চুকচুকে চেহারা, পরনে নতুন জামা কাপড় দেখে আলতার খুব ভালো লেগেছিল। এইটুকুই তো চেয়েছিল সে। চোখের সামনে সন্তানকে খুশিতে আনন্দে থাকতে দেখলে কোন মায়ের না ভালো লাগে। জন্ম থেকে ছেলেটাকে সে খাওয়া বলো পড়া বলো কোনো কিছুরই সুখ দিতে পারেনি। ভাগ্যিস তার পেটটা কাজে লাগলো, তাই তো ছেলেটা অন্তত কয়েক দিনের জন্য ভালো মন্দ খেয়ে বেঁচে পড়ে রইল। সব এই পেটটার পয়ে। মাথার উপর ছাদটাও হবে ঠিক, মানুষও করবে সে পিন্টেকে। একা বসে থাকলেই আপন মনে বিড়বিড় করে আলতা। টিভি দেখার ফাঁকে ফাঁকে আলতো করে পেটে হাত বোলায় আলতা। কোনো কাজ নেই, কিচ্ছু নেই, শুধু একটাই বসে থাকা। বিকেল হলে একটু ছাদে উঠে হাঁটা। গতরে যেন মরচে ধরে গেল। আজকাল মাঝে মধ্যে আলতা হাঁপিয়ে ওঠে। পেটটাকে বড় ভারী মনে হয়। অথচ পিন্টে হওয়ার সময় একা হাতে সে রান্না করেছে, জল তুলেছে, দুবেলা বাসন মেজেছে। আর এরা ভাবগতিক দেখলে হাসি পেয়ে যায়। সেদিন একটু ঝুঁকে ফ্রিজ থেকে জল বের করতে গেছিল, প্রায় আঁতকে উঠে কুমুদবাবুর স্ত্রী দৌড়ে এসেছে, বলেছে তোমার কি দরকার আমায় বলবে আলতা, এই সময় এভাবে ঝোঁকা ঠিক নয়, ভেতরের বাচ্চার আঘাত লাগতে পারে। কি আর বলে সে? ঘাড় নেড়ে মনে মনে হেসেছে আলতা। বাচ্চার জন্ম যেন সে আর দেয়নি।
কুমুদবাবুর স্ত্রী তাকে নানা রকম শাড়ি, জামা, জুতো, সাজার জিনিস কিনে দিয়েছে। ড্রেসিং টেবিলের লম্বা আয়নায় ইচ্ছে হলেই নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে আলতা। হয়তো আর আগের মতো ছিপছিপে গরম পেটুন নেই, তবু আয়নায় নিজেকে দেখলে এখন কি সুন্দরী না লাগে। মন ভরে নিজেকে দেখে আলতা। চকচকে মসৃণ চামড়া, গোলগাল হাসি খুশি মুখ। ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলে তিনি পরীক্ষা করে বেশ খুশি হন। হাসি মুখে কুমুদবাবুকে বলেন, কোনো চিন্তা নেই, আপনার বাচ্চা ওর গর্ভে বেশ সুন্দর বেড়ে উঠছে। হার্টবিটও একদম নর্মাল। চাইলে আপনারাও শুনতে পারেন। কুমুদবাবুর স্ত্রী কি একটা যন্ত্র লাগিয়ে শোনে। ঠোঁটে আনন্দের হাসি ফুটে ওঠে। আলট্রাসোনোগ্রাফি আর ব্লাড রিপোর্টগুলোও একদম ঠিকঠাক। আর মাত্র মাস 3 মিস্টার সেনগুপ্ত, তারপর আপনার স্ত্রীর কোল ভরে উঠবে। মাতৃত্বের অমূল্য স্বাদ পাবেন তিনি। শেষ ট্রাইমেস্টারের কয়েকটা মাস সারোগেট মাদারকে যত্নে রাখবেন। মনে রাখবেন, আপনার অনাগত সন্তান ওর জঠরেই বেড়ে উঠছে। কুমুদবাবুর স্ত্রীর যত্ন আত্মীর পরিমাণ বেড়ে গেছে, তবু বুকের ভেতর কেমন ভয় হয় আলতার। এই সুখের স্বপ্ন ভেঙে যাওয়ার ভয়। আর মাত্র 3 মাস এই আরামায়েশের জীবন। তারপর আবার সেই প্রতিদিনকার অভাব আর অভাব। অভাব যেন তাদের নিত্যসঙ্গী। টাকা পয়সা নিয়ে, খাওয়া পড়া নিয়ে বেনোর সঙ্গে তার নিত্য অশান্তি। কোথায় তখন যখন ইচ্ছে ফ্রিজে ঠান্ডা জল, কোথায় ঠান্ডা মেশিনে শীতল হাওয়া। স্কুলে না গিয়ে সারাদিন প্রিন্টের বদমাইশি। বনবাদা থেকে খুঁজে পেতে ধরে আনা। নিত্যদিন হাত পুড়িয়ে রান্না বান্না। ভাবলেই আতঙ্কে বুক কেঁপে ওঠে আলতার। পেটের ছেলেটা ঠিকমতো খেতে না পেয়ে খিদের জ্বালায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, অথচ তার পেটের ভিতর বেড়ে উঠছে যে শত্রুটা, সে আরামায়েশে থাকবে। কুমুদবাবুর এত বড় ফ্ল্যাটে ঠান্ডা মেশিনের নিচে আরাম করবে, বড় হবে, বড় মানুষ হবে, দামি দামি খেলনা নিয়ে খেলবে, বড় বড় বইপত্র পড়বে, ইচ্ছে মতো খাবার দাবার খাবে, যা চাইবে হাতের কাছে তাই পাবে। নিজের চোখে দেখেছে আলতা। বাচ্চার ঘরখানা কুমুদবাবুর স্ত্রী কত দামি দামি খেলনা দিয়ে যত্নে সাজিয়েছে। দেওয়ালে আবার কত রকমের ছবি আঁকা। সিলিংয়ে চাঁদ তারায় আলো জ্বলে। ছোট্ট একটা জাহাজি নকশার খাটও রয়েছে ঘরে। কার্টুন আঁকা আলমারি। এসব কখনো চোখে দেখেছে পিন্টে? পেটের বাচ্চাটাকে ক্রমশই শত্রুর বলে মনে হতে থাকে তার। এতদিন থেকে কুমুদবাবুর স্ত্রীর বেশ বিশ্বাস অর্জন করেছে আলতা। সেই বিশ্বাসের জেরেই আজকাল তার দিকে তেমন একটা নজর দেয় না। এখন সে হবু বাচ্চার ঘর সাজাতে মশগুল। কি করবে, কিভাবে সাজাবে, গানের দোলনায় কেমনভাবে দোল দেবে, সব কিছু আলতা জানে। ফ্ল্যাটের রেজিস্ট্রেশনও কমপ্লিট। সে নিজে গিয়ে কাগজে সই করেছে। রাখি বলেছে, বেনো আর পিন্টি বস্তি ছেড়ে নতুন ফ্ল্যাটে চলে গেছে। নিশ্চিন্ত হয়েছে আলতা। অন্তত মাথার উপর ছাদের ব্যবস্থাটুকু তো হলো। যদিও সেই কাগজ এখনও হাতে পায়নি। কুমুদবাবু বলেছেন বাচ্চা হলেই কাগজপত্র তার হাতে তুলে দেবেন। পরের সপ্তাহে চেক আপ। এতদিনের হাসি খুশি ডাক্তারের মুখ আলতাকে পরীক্ষা করতে গিয়ে বেশ গম্ভীর হয়ে গেল। কুমুদবাবুর স্ত্রী পারমিতার দিকে কঠিন নজরে তাকিয়ে বললেন, বসে বসে শুধু বাচ্চার কথা ভাবলে চলবে? মায়ের দিকেও একটু নজর দিন। নিয়মিত পুষ্টিকর খাদ্য ও ওষুধ পড়ছে না বুঝি? আলট্রাসোনোগ্রাফিতে বাচ্চার ওজন এত কম এলো কিভাবে? আগের দিনই আপনাকে বুঝিয়ে বললাম না, সারোগেট মাদারই কিন্তু আপনার বাচ্চার কেরিয়ার। তাকে শরীরে বহন করছে। মাকে যত্নে রাখবেন, তবেই বাচ্চা হাসি খুশি হয়ে বেড়ে উঠবে। বাচ্চার ওজন কমে এসেছে শুনে কুমুদবাবু চমকে ওঠেন। অবাক চোখে তাকান পারমিতার দিকে। ব্যবসার কাজে প্রায়ই তাকে বাইরে বাইরে থাকতে হয়, তাই পারমিতাই আলতার দেখভাল করে, খেয়াল রাখে। এতদিন তো কোনো অসুবিধা হয়নি। পারমিতাকে কিছু বলতে না পেরে ডাক্তারের দিকে তাকান কুমুদবাবু। ম্যানেজ করার চেষ্টায় বলেন, তা কিভাবে হয় ডক্টর? নিয়মিত লিস্ট মেনে আলতার খাওয়া দাওয়ার আয়োজন, সময় ধরে ওষুধপত্র দেওয়া, সব তো আমার মিসেস নিজে হাতে করেন। অন্য কারোর হাতে ছাড়া হয় না। কড়া নজরদারিতে সব কিছু চলে। ঠিক যেমনটি আপনি বলে দিয়েছেন তেমনভাবেই সব করা হয়। তাই? অভিজ্ঞ ডাক্তার একটু যেন অবাক হন। সামান্য থেমে আলতার দিকে তাকিয়ে বলেন, আপনার কি মন খারাপ ম্যাডাম?
এ সময় একদম মন খারাপ নয়, সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করুন। বোঝেন না কেন? আপনি ভালো না থাকলে যে পেটের বাচ্চাটাও ভালো থাকবে না। আমি বেশ ভালো আছি। দিদি আমার ভীষণ খেয়াল রাখেন, আমায় রোজ নিয়ম করে ওষুধপথ্য দেন। জোর করে মুখে হাসি ফোটায় আলতা। পারমিতা আলতাকে বলেছে ভালোবেসে তাকে দিদি বলে ডাকতে। ওই দিন বিকেলে হঠাৎ করে রাখির সঙ্গে পিন্টে আসে। আলতাকে সোফায় বসে থাকতে দেখে একগাল হাসে। আলতার মুখেও সেই হাসির ছাপ ফুটে ওঠে। এক গাদা নতুন খেলনা কুমুদবাবুর স্ত্রী পিন্টের হাতে ধরিয়ে দেন। খুশি মনে মাটিতে বসে খেলতে থাকে সে। পেট ভরে কেক, পেস্ট্রি, চিপস সহ রকমারি সুখাদ্য খেয়ে রাতের জন্য টিফিন কৌটো ভর্তি খাবার, পিৎজা নিয়ে নতুন নতুন জামা কাপড়, খেলনায় ছোট্ট দুহাত ভর্তি করে রাখির সঙ্গে ফিরে যায় পিন্টু। ফিরে যায় নিজের জায়গায়। আলতা খুশি হয়, উঁচু পেটে হাত রাখে। এই আনন্দের কিছু ভাগ তো পিন্টেটাও পেল। 2 সপ্তাহ বাদে চেক আপ করে ডাক্তারের ঠোঁটে আবারও পুরনো হাসির ঝলক ফুটে ওঠে। আর মাত্র কয়েকটা সপ্তাহ, দেখবেন মিসেস সেনগুপ্ত কেমন ফুটফুটে সন্তান হয় আপনাদের। পারমিতার মুখে চেনা হাসি ফুটে ওঠে, যেন যুদ্ধ জয় করেই ফেলেছে সে। সেই হাসির ছোঁয়া লাগে কুমুদবাবুর ঠোঁটে। হার্টবিট শোনার পর থেকেই কুমুদবাবু উদ্বিগ্ন চিত্তে মনে মনে ভাবি সন্তানের ছবি এঁকে চলেছেন। দিন যায়, ধোঁয়াটে ভবিষ্যতে ছবি আঁকতে গিয়ে বিষণ্ণ হয়ে পড়ে আলতা। তার সময় যে ফুরিয়ে আসছে, যদিও সেদিকে খেয়াল রাখার সময় কারণ নেই। কুমুদবাবুরা আনন্দের দিন গুনছেন ভাবি সন্তানের আগমন প্রত্যাশায়। নির্দিষ্ট সময়ে প্রসব বেদনা ওঠে। ফুটফুটে একটা মেয়ে প্রসব করে আলতা। মেয়ে রূপের ছটায় আলতার চোখ জুড়িয়ে যায়। কুমুদগিন্নির মুখ যেন কেটে বসানো। সবাই খুশি হয়, কুমুদবাবুও হয়তো মনে মনে খুশিই হন। পারমিতার আনন্দ যেন আর ধরে না। এতদিনে সে একটা জ্যান্ত খেলনা পেয়েছে, তার নিজের গর্ভের না হলেও ঔরসের তো বটে। কিন্তু আলতা, সেও যে এখন সদ্যজাত মেয়েটাকে নিয়ে মেতে আছে। দুধ খাওয়াচ্ছে, আদর করছে। ভালো করেই জানে সে এই সুখ মোটে কদিনের। হাসপাতাল থেকে ছেড়ে দিলেই কুমুদবাবুর স্ত্রী নিজের মেয়ে কোলে ফিরে যাবে সাজানো গোছানো ফ্ল্যাটে। আলতা ফিরবে ঘরে, তার নিজের ঘরে। বেনোর সঙ্গে পিন্টেটা একদিন এসেছিল তাকে দেখতে। তেমন একটা গুরুত্ব দেয়নি আলতা। বড্ড রাগ হচ্ছিল, যে অপ্রাপ্তির রাগ। দেখে শুনে ডাক্তার তো বটেই, 24 ঘন্টা খেয়াল রাখা নার্সরাও অবাক হয়ে গিয়েছিল। পরের ধনকে আপন ভেবে এত যত্ন করে কে? দেখে শুনে কুমুদবাবুর মা খুশি হয়ে বলে ওঠেন, যতই যাই হোক নারী ছেঁড়া ধন তো বটে, সেটা এড়ানো কি এতই সোজা? যাই বলো বাপু, ভাগ্য করে তোদের সন্তানের জন্য ভালো একটা মেয়ে পেয়েছিলি। বৌমাকে বল শুধু আদিক্ষেতা করে ঘরদোর না সাজিয়ে নিজেও এবার তৈরি হতে। এরপর থেকে ওকেই কিন্তু দিদিভাইয়ের সব দায়িত্ব নিতে হবে। একটা বাচ্চার দায়িত্ব নেওয়া অত সহজ কথা নয়। দীর্ঘশ্বাস ফেলে কুমুদবাবু ঘাড় নাড়েন। তার মা এখনও পুরনো যুগে পড়ে আছেন। অনেক আগেই পারমিতা সর্বক্ষণের আয়ের ব্যবস্থা করে ফেলেছে। সন্তানের জন্য উন্মুখ হলেও সারাদিন বাচ্চা কোলে ঘরের এক কোণে পড়ে থাকার মহিলা সে নয়, কোনো কালেও ছিল না। একটা মেয়ের জন্য এত খরচা, ভালো লাগে না তার। তাও যদি একটা ছেলে হতো, তাও না হয় কথা ছিল। কালে কালে ব্যবসার কাণ্ডারি হয়ে উঠত। কিন্তু উপায় কি? পারমিতার মুখের উপর কথা বলার সাধ্য তার নেই। টাকা ছড়িয়ে পারমিতা তাকে কিনে রেখেছে। ঘুমন্ত মেয়েকে কোলে নিয়ে উদাসী চোখ জানালার দিকে তাকিয়ে থাকে আলতা। এক আধবার দোল দেয়। ছোট্ট শিশু মুঠি খোলে আর বন্ধ করে। বেডের পাশেই বড় জানালা, এক ফালি আকাশ দেখা যায়। দোল দিয়েই বোধহয় আলতা পেটের ভেতরে থাকা সময়কার অবহেলাটাকে ভুলিয়ে দিতে চায়। যার ঘরে যত আদরেই বড় হোক না কেন, দিন শেষে জন্ম তো সেই দিয়েছে। পুতুল তো তারই নারী ছেঁড়া ধন। বস্তির পাঁচমিশালি পরিবেশ থেকে একান্তই আপন একটা ঘরে স্বপ্ন দেখা আলতা যখন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আপন ঘরে প্রবেশ করল, তার সেই আনন্দ, সেই হাসি কোথায় গেল? যেন মনটাকে সে হারিয়ে এসেছে মাত্র কদিন বয়সী মেয়ে পুতুলের কাছে। চোখ বুঝলেই টুলটুলে মুখটা হাতছানি দেয়। আহা, দিন দুয়েক কেমন কেটে গেল পুতুলকে ছাড়া। কুমুদবাবুর সংসারে মেয়েটা কেমন আছে কে জানে? কুমুদবাবুর স্ত্রী যত্ন করছে তো ঠিক মতো?
অবশ্য ওরা অনেক বড় লোক, যত রকম সুবিধা দিতে পারবে আলতা কি তার এক ভাগও পারবে? লোভে পড়ে আলতা গব্য ভাড়া দিয়েছিল। আজ সেই গব্যের টানেই বারবার ছুটে যেতে ইচ্ছে হয় কুমুদবাবুর বাড়ি। ইচ্ছে হয় মেয়েটাকে দেখে আসি, একটু আদর করে আসি। কিন্তু কথায় কথায় রাখি সেদিন স্পষ্ট জানিয়ে দিয়েছে খামোকা যেন সে আদিক্ষেতা না করে। আর আদিক্ষেতা দেখাস না রে আলতা, রেগে গেলে কুমুদবাবু কিন্তু তোর বিরুদ্ধে, তখন তুই বিপদে পড়ে যাবি। ওরা বড় লোক, যা ইচ্ছে তাই করতে পারে। ওদের মর্জিতেই তো দুনিয়া চলছে। খেয়াল খুশি মতো যা ইচ্ছে তাই করতে পারে। ওদের মতো কি আর আমরা? তবু যেন আলতার মন মানে না। চোখ বুঝলেই ওই কচি মুখ। দিন কেটে যায়, সন্ধ্যা নামে, অন্যমনস্ক থাকে সে। ডালে দুবার নুন দেয়, চায়ে চিনি, বিরক্ত হয়ে থুথু করে ফেলে দেয় বেনো। চুল ধরতে উঠেও সামলে নেয় নিজেকে। 9 মাস আরামে থেকে থেকে তোর কাজ করার অভ্যাসটাই চলে গেছে রে আলতা। এভাবে গরিবের সংসার চলে? তুই কি কুমুদবাবুর মাগ যে আমি তোর সেবার জন্য 2-4টে লোক রাখব? দিনের পর দিন স্কুল যায় না পিন্টেটা, রাস্তায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে বেড়ায়। এসব দেখে শুনে আলতা শাসন করতে গেলে আজকাল সেও মুখের উপর চেঁচিয়ে ওঠে, উল্টোপাল্টা কথা শোনায়। আলতার মনটা আরও খারাপ হয়ে যায়। এই কি সে চেয়েছিল? এরই জন্য কি সে কুমুদবাবুর মেয়েকে 9 মাস গর্ভে ধরল? যে ভয়ে ভাবনায় পড়ে পিন্টেটাকে সে বস্তি থেকে ভদ্দর বাড়িতে নিয়ে এলো, সেটাই তো দিনকালে সত্যি হলো। চেষ্টাই সার, ছেলে স্বভাব পাল্টাতে পারল কই? তবে কি সত্যিই রক্ত কথা বলে? অত্যাচারী বেনোর রক্তই তো বইছে পিন্টুর শরীরে। সেদিন আর আলতা সহ্য করতে পারল না, যেদিন দেখলো স্কুলে না গিয়ে বস্তির বদমাস ছেলেগুলোর সঙ্গে খাল পাড়ে বসে আড্ডা দিচ্ছে পিন্টেটা। হাতে ধরা বিড়িখানা জ্বলছে, মাঝে মাঝে মুখের কাছে নিয়ে এসে টান দিচ্ছে তাতে। ব্যস্ত থাকায় মায়ের দিকে চোখ পড়েনি তার। বাজার ফেরতা সে সোজা গিয়ে সর্বশক্তি দিয়ে ছেলের গালে নিজের 5 আঙুলের ছাপ বসিয়ে দিল। তারপর রাস্তায় বসে পড়ে আপন মনে কর গোনা বেনি পাগলির মতোই কেঁদে উঠল হু হু করে। হাতের আলু পটলগুলো প্লাস্টিক ছিঁড়ে ছড়িয়ে পড়ল রাস্তায়। বস্তির ছেলেপিলেরা এমন আজব দৃশ্য কখনো দেখেনি। পিন্টের মা কাঁদছে রাস্তায় বসে একা একা। বাপ রাতে গিলে এসে পিটুনি দিলে বিনবিন করে রাত্রিবেলা কাঁদে বটে, তা বলে প্রকাশ্য রাস্তায় এভাবে? পিন্টেকে ছেড়ে তারা খানিক দূরে সরে গেল। সামনে নয়, এবার তারা দূর থেকে তামাশা দেখবে। একটা ছেলে চাপা গলায় আরেকজনকে বলল, আলতা মাসি ওখান থেকে ফিরে এসে কেমন অদ্ভুত অদ্ভুত কাণ্ড করছে দেখেছিস? ছেলেকে মেরে আবার নিজেই হাত পা ছড়িয়ে কাঁদছে। মা, এখানে নাটক করিস না, তোর পায়ে পড়ি, বন্ধুরা সব দেখছে। তোর যা বলার আছে ঘরে গিয়ে বলিস। ওঠ, এখান থেকে ওঠ। এখন আমি বড় হয়েছি, বন্ধুদের কাছে একটা প্রেস্টিজ আছে আমার। চাপা গলায় বলে উঠল পিন্টে। রাস্তায় হাত পা ছড়িয়ে বসলে কিভাবে? আর কখনো আমার বন্ধুদের সামনে আমার গায়ে হাত দিবি না, তাহলে কিন্তু আমি ভুলে যাব তুই আমার মা। চল, বাড়ি চল। তুই আমাকে একটুও ভালোবাসিস না, তাই না রে? বাড়ি ফিরে আবারও ডুকরে ওঠে আলতা। কেন বাসিস না? আমি তো নিজের মা না? তোকে কি আমি কম ভালোবাসি, কম যত্ন করি? কেন কেন আমায় ভালোবাসতে যাবি তুই? আমি তোর কে? পিন্টুর চোখে আগুন ঝলকায়। তুই আমার নয়, ওই বড় বাড়ির মেয়েটাকে ভালোবাসিস। ওরা তোকে ঠান্ডা বাড়িতে আর থাকতে দেবে না বলে এখানে পড়ে আছিস। আমি কি কিছু বুঝি না ভেবেছিস? হাসপাতালে গিয়ে দেখলুম তো, সবসময় কেমন কোলে নিয়ে বসে আছিস, থাবড়ে থাবড়ে ঘুম পাড়াচ্ছিস, দোল দিচ্ছিস। ও যদি তোর মেয়ে হয় তাহলে আমি কে? তোর নিজের ছেলে নই? আমাকে তো কখনো অত ভালোবাসতে দেখিনি। কাঁদে না পিন্টে, কথাগুলো বলে কেমন গুম খেয়ে যায়। বড় হয়ে গেছে সে, এখন কি আর মেয়েদের মতো কথায় কথায় কাঁদা যায়? তোর জন্যই তো এসব করলাম রে, শুধু তোকে একটু ভালো রাখবো বলে। কতদিন বাদে ছেলেকে মনের গভীর থেকে জড়িয়ে ধরে আলতা। অভিমানের বাষ্প মিশে যায় বাতাসে। কাঁদতে কাঁদতে হেঁচকি তোলে আলতা, তবু থামে না সে। কাঁদতে কাঁদতেই বলে যায় কেন কেন সে এই কাজ করতে বাধ্য হয়েছিল, কিসের টানে বাধ্য হয়েছিল।
তাদের মতো গরিবদের মাথার উপর নিজস্ব ছাদ কি সহজে জোটে? পেটের ভাত জোটাতেই হিমশিম খেতে হয়। কুমুদবাবুর মেয়েটাকে পেটে ধরে তাকে সেটা অর্জন করে নিতে হয়েছে। অর্জন করতে হয়েছে পিন্টের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য। ইচ্ছে করেই আর পুতুলের নামটা করে না আলতা। ওই নামটা শুনলেই যে পিন্টেটা রেগে অস্থির হয়। এই অর্জন, এই ছাদের নিশ্চয়তা কার জন্য? পিন্টুর জন্য। পিন্টে ছাড়া আর আছেটা কে? কুমুদবাবুর মেয়ে, সে তো বড় লোকের আদুরে মেয়ে। যাই চাইবে তাই পাবে। সে তার কে? কেউ না। কথাগুলো উচ্চারণ করার সঙ্গে সঙ্গে মনে মনে কেঁপে ওঠে আলতা। পুতুল যে তার কতখানি তা কেবল সেই জানে। নারী ছেঁড়া ধন বলে কথা। বড় যত্নে সংগোপনে সে পুতুলকে মনের ভেতরে আগলে রেখেছে। বেশ খানিক্ষণ অবাক চোখে মায়ের দিকে তাকিয়ে থাকে পিন্টু। এ কোন ভাষায় কথা বলছে মা? বোঝে কুমুদবাবুর বাড়িতে এতদিন থাকতে থাকতে তার চেনা মা অনেকখানি বদলে গেছে। তবু সে মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এতদিনে প্রথমবার যেন সে বুঝতে পারে তার মা এখনও তারই আছে। এই সব কিছুই মা করেছে তাকে একটু ভালো রাখবে বলে। আর সে কি না স্কুল পালিয়ে এতদিন বাদে আজ যেন পিন্টু মায়ের দুঃখটা গভীরভাবে উপলব্ধি করতে পারে। আলতো করে চোখ দুটো মুছিয়ে দিয়ে বলে, আজ থেকে আমি মন দিয়ে পড়াশোনা করব, দেখিস। অনেক বড় হব, অনেক টাকা রোজগার করব, অনেক পয়সা জমাবো। তারপর তোকে এর চেয়েও বড় ছাদ আমি কিনে দেব। আলতা ছেলেকে জড়িয়ে ধরে। দুজনে কতক্ষণ এভাবে বসেছিল জানে না। হঠাৎই হাসি মুখে বেনো ঘরে ঢোকে। দিনের বেলা মুখে চেনা গন্ধ পেয়ে আলতা আঁচল দিয়ে নাক চাপা দেয়। বলে, কতদিন বারণ করেছি না ছেলের সামনে ওসব ছাই পাঁশ। বেনো রাগ করে না, নরম গলায় বলে, ছেলে নিয়ে সোহাগ করছিস? কর। জানিস তো না, তোর জন্য আমার কাছে কত ভালো খবর আছে। এবার আমাদেরও ফার্নিচার হবে। কালার টিভি, ফ্রিজ, ঠান্ডা মেশিন, সব সব হবে। কোত্থেকে হবে? কে দেবে? লটারি জিতলে নাকি? সেই আনন্দেই সকালবেলা নাকি নেশার ঘরে দিবা স্বপ্ন দেখে বেড়াচ্ছ? বাজে বকে মেজাজ চটকে দিস না শালি। বলেই বেনো খানিক চুপ হয়ে যায়। আলতার কাজ ঘেঁষে এসে সুরটা নরম করে বলে, শুধু একবার তোর রাজি হওয়ার অপেক্ষা। আর একজন আছে যে তোর গহ্বরটা ভাড়া নিতে চায়। তোর তো দেখছে রতন গহ্বরে আলতা। তোর এই পেটের পয়ে একদিন আমাদের সব হবে। আবার ওই আরাম আয়েসের জীবন, কোনো রকম কাজকর্ম না করে ভালো মন্দ খাওয়া, নগদ টাকা। আমি অবশ্য বলে দিয়েছি 25 লাগবে, সঙ্গে আরও কিছু। এই পার্টি বিদেশে থাকে, প্রচুর টাকা। ওটুকু না দিতে পারলে আমার বউ কেন, তা পার্টি অমনি এক কথায় রাজি। কালকে তুই আমার সঙ্গে হাসপাতালে যাবি। আমি কোথাও যাব না, ওসব আর আমার দ্বারা হবে না, গম্ভীর মুখে বলে আলতা। সুখী জীবনের লোভ চোখে ভাসলেও সে বোঝে পিন্টে বড় হচ্ছে। এবার ছেড়ে গেলে হয়তো সারা জীবনের জন্য সম্পর্কটা দূরে হয়ে যাবে। যাবি না বললেই হলো নাকি? রেগে গিয়ে বেনো সমহিমায় ফেরে। আমি বলে কিনা পার্টিকে কথা দিয়ে এসেছি। টাকার অঙ্কটাও তো দেখ একবার। অতগুলো টাকা মাগনা ছেড়ে দিবি? তার উপর দিবারাত্রি ঠান্ডা মেশিনের হাওয়া, ফ্রিজের জল, রকমারি ভালো মন্দ খাওয়া দাওয়া, ফ্রাইড রাইস, চিলি চিকেন, মাংস। যেতে তোকে হবেই আলতা, যেতে তোকে হবেই। এই আমার শেষ কথা। এতগুলো টাকা ছেড়ে দেওয়া যায় না। ভালো ভালো খাবারের নাম শুনে মুহূর্তের জন্য আলতার মন যখন দোদুল্যমান, ঠিক তখনই পিন্টেটা চড়া গলায় বলে ওঠে, আর কোনোদিন গব্য ভাড়া দেবে না মা। কেন দেবে না শুনি? অতগুলো টাকা তো তোকে বেচলেও মিলবে না। ছেলের দিকে প্রায় তেড়ে যায় বেনো। বাবার হাতটা ধরে ফেলে পিন্টে। মুচড়ে দেবে ভেবেও থমকে যায়। শান্ত স্বরে বলে ওঠে, মায়ের গর্ভের দাম তো ওরা দেবে, কিন্তু মনের দাম? নারী ছেঁড়া ধন অন্যের হাতে তুলে দেওয়ার সময় মনের ভেতর কতখানি যন্ত্রণা হয় সে খবর রাখো তুমি। আর কোনোদিন মা ওই কাজ করবে না। দরকারে আমরা সবাই মিলে গতরে খেটে খাবো। ভ্যাঁক করে কেঁদে ফেলে আলতা। এতদিন সে দুঃখে কেঁদেছে, কিন্তু আজকের এ কান্না সুখের। হঠাৎ আলতাকে ওভাবে কাঁদতে দেখে ভেবলে যায় বেনো। চুপ করে একপাশে দাঁড়িয়ে পড়ে সে। ঝাপসা চোখে পিন্টের দিকে তাকিয়ে থাকে আলতা। ভাবে
তার কোলের ছেলেটা কবে এতখানি বড় হয়ে গেল। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।